আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নরওয়ের স্টুডেন্ট ভিসা মানে যারা খুব সহজে স্টুডেন্ট ভিসা নরওয়ে যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। খুব আস্তে ধীরে বলবো যাতে আপনারাও বুঝতে পারেন। মানে আছে না, তাড়াতাড়ি বললে অনেক সময় বোঝা যায় না, তারপর আবার টেনে আবার দেখতে হয়। আমার মনে হয় আপনারা ভিডিওটি না টেনে দেখলে মানে মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্টুডেন্ট ভিসা ইউরোপের অন্যান্য দেশের চাইতেও নরওয়ে কিন্তু স্টুডেন্ট ভিসা আসাটাও কিন্তু অনেকটা ইজি। কিন্তু এখানে যে সমস্ত স্টুডেন্টরা আসবে নরওয়েতে তাদেরকে হতে হবে মানসম্মত, ট্যালেন্ট হতে হবে অবশ্যই। আর নরওয়ের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তার ভিতরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আন্তর্জাতিক মানের, মানে উচ্চ মানের শিক্ষা সেখানে দেওয়া হয়। এখন এর ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা ইউনিভার্সিটি বলবো, তিনটি ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটি অফ আসলো, এই ইউনিভার্সিটি আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে এই ইউনিভার্সিটির সব কিছু চলে আসবে। জাস্ট গুগলে গিয়ে লিখবেন ইউনিভার্সিটি অফ আসলো, লিখলেই কিন্তু ওই নরওয়ে ডিরেক্টলি চলে আসবে ইউনিভার্সিটিটি। এছাড়াও রয়েছে নরওয়েন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটিও যদি আপনারা সার্চ করেন তাহলেও কিন্তু এই ইউনিভার্সিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ইউনিভার্সিটিগুলিতে কিন্তু আন্তর্জাতিক মানের শিক্ষা, এবং আপনি এই সব ইউনিভার্সিটিতে যদি আপনি মাস্টার্স করেন তাহলে কিন্তু আপনি ভালো ধরনের জব পাবেন, এবং ইউরোপের যে দেশে আপনি কাজ করতে চান সে দেশে আপনি কাজ করতে পারবেন যদি ওখান থেকে আপনি এডুকেশন করতে পারেন, যদি আপনার সার্টিফিকেট থাকে। নরওয়েন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশে কিন্তু আপনারা দেখবেন যে নারায়ণগঞ্জে মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে। মানে বাংলাদেশের ইউনিভার্সিটি অনুসারে, বাংলাদেশের শিক্ষা অনুসারে। যে আরেকটা রয়েছে চিটাগং, বাংলাদেশের ভিতরে মনে হয় দুটি মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ইউনিভার্সিটি, চিটাগং এবং নারায়ণগঞ্জে। বাংলাদেশের মধ্যে এই দুটি আমরা দেখতে পাই। এখানে যে ধরনের শিক্ষা দেওয়া হয় ওখান থেকে যদি কেউ ভালো মেধা নিয়ে যদি ভালোভাবে পড়াশোনা করে বের হতে পারে তাহলে বাংলাদেশে কিন্তু তার চাকরি হবে, এবং দেশের বাইরেও কিন্তু যে শিপগুলোতে কিন্তু অনেকেরই চাকরি হয়ে গেছে এবং হয়। আর একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ বার্গেন। এই ইউনিভার্সিটিতেও কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করলে চলে আসবে, অথবা এই ইউনিভার্সিটি যে নামগুলি দেওয়া আছে সংক্ষিপ্ত নাম লিখলেও আপনারা গুগলে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আমরা স্টুডেন্ট ভিসায় কীভাবে আসব। আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই মাস্টার্স করার জন্য এই নরওয়ে এই সমস্ত ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে যদি আপনি আসতে পারেন, এখন অ্যাপ্লাই করলেই যে আপনি আসতে পারবেন তাও কিন্তু না, অনেক প্রসেসিং আছে। যে প্রসেসিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদেরকে কী করতে হবে, আসতে হবে। আর আমি কিন্তু আগেই বলেছি এই ইউনিভার্সিটিগুলি কিন্তু আন্তর্জাতিক মানের। আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে সার্চ করলে এবং যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করে সেখানে কিন্তু পড়াশোনার সুযোগ পাবেন, আপনাকে অপশন দেওয়া সেখানে রয়েছে। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা এই ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করব, আসলে এই অ্যাপ্লাইয়ের ফর্ম আমরা কিভাবে পাবো। আমি আপনাদেরকে যে তিনটি ইউনিভার্সিটির কথা বললাম আমার স্ক্রিনেও দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন, এবং ডেসক্রিপশনেও আপনারা এই ইউনিভার্সিটির নামগুলি পাবেন। তো এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্বাচন করতে পারবেন, মানে আপনারা যে বিষয়ে যে সাবজেক্টটি আপনারা কি করতে চান, যাচাই করতে চান যে কোন প্রোগ্রাম আপনাদের পছন্দ। আপনারা এই ইউনিভার্সিটির যখন অনলাইনে গিয়ে আপনারা প্রোগ্রামে যখন ঢুকবেন, প্রোগ্রামে ওয়েবসাইটে যখন ঢুকবেন, ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে আপনার ভিতরে আসলে কোন কোয়ালিটি রয়েছে, আপনি কোন কোয়ালিটির উপরে এখানে আসতে চাচ্ছেন এবং আপনি কিভাবে আসবেন। এখন আমাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে, ফর্ম সংগ্রহ করে তারপরে সেটাকে পূরণ করতে হবে। এখন এই ফর্ম আমরা কোথায় পাবো? ফর্মটি আপনারা দুটি জায়গা থেকে কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে আপনারা এই নরওয়ের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে ফর্মের একটা অপশন রয়েছে,
সেখানে গিয়ে সেখান থেকে আপনারা ফর্মটি নিতে পারেন, প্রিন্ট আউট করে তারপরে আপনারা ফিল আপ করবেন। অথবা বাংলাদেশে ঢাকায় কিন্তু নরওয়ের দূতাবাস রয়েছে, এম্বাসি আছে, সেখান থেকে আপনাদের যাদের আগ্রহ রয়েছে সেখানে গিয়েও আপনারা কিন্তু সেখান থেকেও আপনি ফর্ম কালেক্ট করতে পারেন। তারপরে আপনাকে ফর্মে যেভাবে যেভাবে আপনাকে চাবে ঠিক ওই রকমের আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। এখন আমরা আসি ডকুমেন্টস। আপনাকে আসার জন্য যে ডকুমেন্টগুলি সংগ্রহ করতে হবে, যেগুলি আপনার দরকার, তো সর্বপ্রথমে আমরা কিন্তু দেখতে গেলে আমাদের পাসপোর্ট কিন্তু লাগবেই। পাসপোর্ট ছাড়া তো হবে না। পাসপোর্ট আমাদের সংগ্রহ করতে হবে, বানাতে হবে। যাদের নাই তারা এই পাসপোর্ট তৈরি করবেন। এরপরে আপনার লাগবে যে আবেদন ফর্মটি আপনারা ওয়েবসাইট থেকে ফিল আপ করলেন সেই ফর্মটা থাকবে, এবং আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন ইউনিভার্সিটি থেকে আপনার যে নিয়োগ প্রাপ্ত যে একটা নিয়োগপত্র আছে, প্রাপ্ত নিয়োগপত্র, সেটা আপনার লাগবে এই ডকুমেন্টের সাথে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সে ব্যাংক অ্যাকাউন্ট আপনার পর্যাপ্ত পরিমাণ যে টাকা পরিমাণ সে টাকা থাকতে হবে, তার স্টেটমেন্ট এটা প্রমাণ সহ থাকতে হবে। আগে কিন্তু হয়েছে যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে অনেক স্টুডেন্ট ভিসা আসছে, আপনি 20,000 টাকা বা 50,000 টাকা বাংলাদেশে ঘুষ দিয়ে তারপর যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্ট নাম্বারে একটা স্টেটমেন্ট দেখিয়ে দিয়েছে তারা টাকা খেয়ে, ওই ব্যাংকের ম্যানেজার বা এরকম দুর্নীতি করে না। কিন্তু এরকম করবেন না, এরকম এখন হয়ও না। হলেও আমরা এই পথে কি করব না, যাব না। আমাদেরকে কি করতে হবে, একদম প্রমাণ সহ জেনুইন আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, এবং আপনি নরওয়েতে আসার পরেও যেন আপনি আপনার ওই অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারেন। আর যদি আপনি এখানে দুটো অ্যাকাউন্ট করবেন, একটা হাইট অ্যাকাউন্ট আর একটা আপনার নর্মাল অ্যাকাউন্ট, যাতে আপনি টাকা বাংলাদেশে পাঠাতেও পারেন এবং আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আছে সেটার যেন স্টেটমেন্ট একদম শক্তিশালী হয়। এছাড়া আপনার যে স্বাস্থ্য বীমা, বাংলাদেশে আপনার যে চিকিৎসার যে একটা অপশন থাকে, আপনার যদি বড় ধরনের কোনো রোগ থাকে, আপনার শরীরে যদি কোনো ভাইরাস থাকে, শরীরে যদি আপনার কোনো ধরনের জটিলতা থাকে, তাহলে কিন্তু আপনি আসাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বাংলাদেশের বড় মাপের যে হসপিটালগুলি আছে সেখান থেকে আপনার অবশ্যই স্বাস্থ্য বীমার যে কাগজপাতিগুলি এগুলি কিন্তু লাগবে। আপনি মনে করুন যে আপনি আসবেন নরওয়ে, একটা উন্নত মানের একটি দেশে, এই জন্য আপনার কাগজগুলি কিন্তু সব স্ট্রং হতে হবে, স্ট্রং থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়াটা অনেকটা বেশি সম্ভাবনা থাকে। আর যদি বাংলাদেশের যে আপনার হসপিটালের যে আপনার যে স্বাস্থ্য বীমা এবং আপনার যে টেস্টগুলি যদি আপনার করাতে পারেন করবেন। এছাড়া যদি আপনি ইন্ডিয়া যদি যান, আছেন অনেক সময় আমরা ইন্ডিয়া ঘুরতে যাই, ইন্ডিয়া থেকেও আপনারা ভালো মাপের হসপিটাল থেকে দেখবেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা কিন্তু নরওয়েতে আসতেছে, তারা যে হসপিটাল থেকে এই টেস্টগুলি করায় সেখান থেকেও আপনারা এই স্বাস্থ্য বীমা আপনার শরীরের টেস্টগুলি আপনি সেখান থেকেও করাতে পারেন, এখান থেকেও করাতে পারেন, দুটো করাতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে যদি সেখানে আপনারা যান তাহলে করাবেন, তা না হলে তো আর করানোর দরকার নেই। এছাড়া বাংলাদেশ থেকে আপনারা করলেই কিন্তু বেটার হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের কত টাকা মতো খরচ হবে এই ভিসা ফির জন্য। এটা বেশি না, আপনি 8,000-এর মধ্যেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশি টাকা 8,000 টাকার মতো লাগবে আপনার ভিসা ফি, এর বেশি আপনার যাবে না। অথবা ওই 10,000-এর মধ্যে আপনার টোটাল খরচ যাবে আর কি অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করার পরে যে আপনার 100% হবে তা কিন্তু না, জাস্ট আপনি অ্যাপ্লাই করলেন, আপনার কাগজ সব তাদের কাছে গেল, তারা দেখলো, তারপরে যদি আপনাকে তারা ডাকে তারপরে আপনি প্রস্তুতি থাকবেন যে আপনি কিন্তু 15 দিনের ভিতরেই আপনাকে ডাকবে। এই 15 দিন আপনার মাথায় রেখে আপনি কখন সাবমিট করবেন এটা আপনার ভিতরে কিন্তু থাকতে হবে। আপনি মনে রাখবেন যে আমি সাবমিট করব, তার 15 দিন পরেই আমাকে ডাকবে, 15 দিনের মধ্যেই। তো আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন যাতে আপনি সেখানে খুব সুন্দরভাবে তাদের উপস্থাপনা করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তারা আপনাকে যেভাবে জিজ্ঞাসা করে ঠিক অ্যান্সার করতে পারেন। তাহলেই কিন্তু ভাগ্য ভালো হলে কিন্তু আপনার প্রথম এসেই কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা হয়ে যাবে। যদি এভাবে আপনারা করতে পারেন খুব সহজে, তাহলে কিন্তু কোনো
কঠিন না। আর আমাদের কিন্তু আমি আগেও বলেছি যে মানে পিছনে যে আমি বলছি যে আমরা যে এই যে স্বাস্থ্য যে বীমা যেটা আর কি আমাদের যে যে মেডিকেল যে টেস্টগুলি এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে করালেও হবে, আর যদি অপশনালি যদি আপনি ইন্ডিয়া যান সেখান থেকেও কিন্তু আপনারা করতে পারেন। দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষই কিন্তু ইন্ডিয়ায় কিন্তু চিকিৎসার জন্য যায়, সেখানে মেশিন আরও ভালো, চিকিৎসার মান ভালো হয়ে থাকে, এজন্য কিন্তু অনেকেই কিন্তু যায়। সেজন্য আর কি আমি আপনাদেরকে একটু এক্সট্রা বললাম। যাদের ইচ্ছা যে আমরা নরওয়েতে গিয়ে প্রচুর পরিমাণ টাকা আয় করব, তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরেও কিন্তু তাদের এটা মানে উদ্যোগটা মানে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি অন্য অন্য যে কাজের ভিসায় যাবেন বা আপনি ইউরোপের অন্য অন্য দেশে 2, 4, 5, 10 বছর কষ্ট করে কাগজ পাওয়ার পরে গিয়ে কাজ করবেন, এরকম আপনার মাথায় একটা টার্গেট থাকবে, তাতে কিন্তু অনেক সময় আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানে ভালো কোয়ালিটি এবং অনেক ভালো রেজাল্ট সম্পন্ন অনেক ভাইরা আছে। এবং যারা আপনারা এই নরওয়েতে যারা আসবেন তাদের অবশ্যই তাদের কিন্তু ইংলিশে তাদের ভালো মেধা থাকতে হবে। আপনি তো ইংলিশই আপনাকে কথা বলতে হবে, আপনি তো আর নরওয়ের ভাষা জানেন না। তো এজন্য আপনার কোয়ালিটি ওইরকম হতে হবে। তারপরে আপনি যখন স্টুডেন্ট ভিসায় সেখানে যাবেন, তারপরে কিন্তু আপনার টাকায় ইনকামের একটা সোর্স পাবেন, আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। এবং আপনি বাংলাদেশ থেকে যা কিছু গুছিয়ে আনবেন, গুছিয়ে আপনি যাবার পরে ওখানে কিন্তু আপনি সব কিছু আবার রেডি রাখবেন, যে আপনি কোথায় গিয়ে উঠবেন, কিভাবে করবেন, কিভাবে কাজ করতে পারবেন, কিভাবে আপনি সব কিছু আপনি গোছাবেন, এগুলি কিন্তু আগে থেকেই আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে আপনি ওখানে দ্রুত গিয়েই আপনি এটা করতে পারেন। আর যদি এটা না করেন তাহলে ওখানে গিয়ে কিন্তু আপনাকে কিছুদিন সময় নিতে হবে, বাংলাদেশ থেকে আপনাকে এক্সট্রা টাকা নিয়ে সেখানে চলতে হবে। আর আমি যেটা বললাম যে ওখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন। আমরা অনেকে ভাবে যে নরওয়েতে প্রচুর পরিমাণ ট্যাক্স কেটে নেয়, আসলে ইউরোপের সব দেশেই ট্যাক্স কেটে নিয়ে যায়। জার্মানিতেও আপনারা দেখবেন প্রচুর পরিমাণ ট্যাক্স কেটে নিয়ে যায়, আরও ইউরোপের অন্য অন্য যে কোনো সব দেশেই ট্যাক্স নেয়। যে দেশে মানে ট্যাক্স যত বেশি নেয় ওই দেশ তত বেশি উন্নত, মানে জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়েই কিন্তু তারা ধনী। এবং এটা না বললেই হয়, নরওয়েতে আপনার যে চলাফেরার মান বলুন, চিকিৎসার মান বলুন, এক্সট্রা যে আপনাকে যে তারা সার্ভিসগুলি দেবে, এগুলি কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে আপনারা নিতে পারবেন। আর আমরা যে অনেকে বলি না অনেক ঠান্ডা, ঠান্ডা কোথায়? ইউরোপের বিভিন্ন দেশেই ঠান্ডা আছে, একটু কম বেশি, নরওয়েতে বেশি, কিন্তু আপনি তো ঠান্ডার ভিতরে বাইরে গিয়ে আপনি তো মানে ঘোরাঘুরি করবেন না। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনি আপনার বাসায় তো আর আপনার ঠান্ডা নেই, এবং আপনি যেখানে জব করবেন সেখানে আপনার ঠান্ডা নেই, আপনার যে ইউনিভার্সিটি সেখানেও কিন্তু আপনার ঠান্ডা নেই। ঠান্ডা হচ্ছে কোথায়? বাইরে যখন আপনি যদি এক্সট্রাভাবে ঘোরাফেরা করতে চান, হাঁটাচলা করতে চান, তাহলে একটু ঠান্ডা লাগবে। এবং এজন্য আপনাকে অবশ্যই শীতের পোশাক বা যেগুলি পরা দরকার ওই প্রস্তুতি নিয়েই কিন্তু আপনাকে বাইরে নামতে হবে। এবং যাদের গাড়ি আছে তাদের তো ঠান্ডা, তারা বুঝবই না যে তার ঠান্ডা আছে। আপনি যখন এরকম একটা দেশে যাবেন, অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, যাতে ওখানে গিয়ে আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। কারণ ইংলিশ আপনি কোর্স করে খুব দ্রুত ড্রাইভিং করে নিলেই তো আপনি গাড়িও নিতে পারবেন। গাড়ি নিলে কিন্তু তখন কিন্তু আপনি ঠান্ডা আপনার মালুমই হবে না, শুধু আপনি টাকা ইনকাম করবেন, আপনি কাজে যাবেন, কাজ থেকে বাসায় আসবেন, এটাই হচ্ছে আসল মেইন আমাদের উদ্দেশ্যই তো এটা। আমাদের উদ্দেশ্য এটা না যে নরওয়েতে যেখানে যেখানে ঠান্ডা আছে সেখানে গিয়ে আমরা ঘুরবো, আমরা তো ঘোরার উদ্দেশ্যে সেখানে যাওয়ার ইচ্ছে না। বাংলাদেশি ভাইয়েরা আমরা যারা যাই, আমাদের উদ্দেশ্যই হচ্ছে টাকা ইনকাম করার। তো আপনি টাকা ইনকাম কিভাবে করবেন? স্টুডেন্ট হয়ে আপনি সেখানে গেলেন, আপনার ইউনিভার্সিটির সব ঝামেলা শেষ, আপনি নিজেই এটা করতে পারবেন, করা শেষ হয়ে গেল, তারপর আপনি কাজ খুঁজবেন। তো আপনি যেখানে কাজ খুঁজবেন সেখানে স্টুডেন্টের জন্য কিন্তু অনেকটা সুযোগ আছে, আবার অনেকটা সুযোগ নাই। দেখবেন যে স্টুডেন্টদের কাজ করার অনুমতি থাকে কম, কিন্তু আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনার তাদের সাথে গুড একটা সম্পর্ক হয়ে গেল। ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে কিন্তু আপনি যদি 80 ঘন্টা আপনার কাজের পারমিট থাকে, আপনি 80 ঘন্টা কাজ করলেন, 80 ঘন্টার টাকা আপনাকে পে করবে, ট্যাক্স যেটা নেয় সেটা তো নিয়ে যাবে, তারপর আপনি যেটা পান সেটা পাবেন। কিন্তু দেখা যায় যে
ম্যাক্সিমাম জায়গায় কোম্পানি হোক যে আন্ডারে আপনি কাজ করেন না কেন, সেখানে কিন্তু মানুষ কিন্তু ছুটিতে চলে যায়, কেউ দেশের বাড়ি চলে যায়, কেউ এদিকে যায়, মানে একজন মানে যেতেই থাকে। আর আপনি নতুন যখন যাবেন তখন কিন্তু আপনি তাদের বলতে পারবেন যে আমি কিন্তু একটু বেশি ঘন্টা কাজ করতে পারবো, মালিকরে বা শেফরে আপনি বললে দেখবেন যে আপনি কিন্তু অনেক, যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তখন কিন্তু দেখবে যে ছেলেটা একটু ভালোই। কিন্তু কন্ট্রোলে যে আসলেও কিন্তু তারা বুঝতে পারবে না। কিভাবে বুঝতে পারে না, এটা তারাও বোঝে, তারা বুঝেও তারা না বোঝার ভান করে, তাদেরও লোক দরকার কাজের। তাদের যে অপশনগুলি দেওয়া ওইটা ফুলফিল করে ওই সব দেশে যারা কাজ করবে, এটা কিন্তু অনেক তারা বুঝে অনেক টাফ, তারপরও যে কাজ করতে আছে আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা যাবে যে আপনি কেন 80 ঘন্টার জায়গায় কেন আপনি আরও 50-60 ঘন্টা 100 ঘন্টা আপনার কাজ বেশি করে ফেললেন মাসে, কারণ লোক দরকার। আপনি যে ধরনের কাজ, ওখানে যে পজিশনের কাজই হোক না কেন, আপনি যদি তাদেরকে সাহায্য করেন, তৈরি করে দেন, কিছু যাই করেন না কেন, আপনি কাজ করলেই আপনার টাকা। এক্সট্রা যে আপনারা ঘন্টাগুলি কাজ করবেন, এটা কিন্তু ট্যাক্সটা কিন্তু সরকারকে দেখাবে না ওই মালিক, ওটা কিন্তু আপনিই পাবেন। তাই একটু হিসাব করুন। আমরা অনেকে ভাবি যে ট্যাক্স কেটে নিয়ে যাবে, ট্যাক্স কেটে নিয়ে যাবে, কিন্তু এর ভিতরে অনেক ফাঁকযোগ থাকে, অনেক অপশন থাকে। ট্যাক্স নেবে, আপনি যে কাগজে যে কাজটা করবেন সেটা ট্যাক্স আপনার নিল, কিন্তু আপনি যে এক্সট্রা যে আপনাকে একটা পার্ট টাইম জবের যে একটা অপশন থাকবে সেটার তো আর ট্যাক্স নেবে না, সেই টাকাটা কিন্তু আপনি পুরোপুরি পাবেন অন্য জায়গায় করলে। এবং ওই জায়গায় করবেন একদিন, সেখানে কেন আপনি আরও বেশি কাজ করলেন, মানে এক্সট্রা ঘন্টা, এই এক্সট্রা ঘন্টার টাকার কিন্তু ট্যাক্স অতটা মালিকরা পে করে না, গভর্নমেন্টকে দেয় না। ওই টাকা কিন্তু পুরোপুরি আপনি পাবেন এবং আপনাকেই তারা দেবে। এরকমের হিসাব করলে দেখা যায় যে আপনার অনেক টাকা আপনার বেতন হয়ে যায় নরওয়েতে। এবং অনেক সময় এই ঠান্ডা যে 6 মাস থাকে, যে তুষার হয়, বরফ পড়ে, এই সময় যদি তারাই আপনাকে শীতের পোশাক, জুতা সব কিছু তারা দেবে আপনার প্রত্যেকের জন্য। এখন আপনি ওই সময় যদি তাদের একটা চ্যানেলের মাধ্যমে, তাদের একটা মানে থাকে, মানে গ্রুপ থাকে, গ্রুপ কীরকমের, মানে একটা কোম্পানি থাকে, তারা লোক পায় না, আপনি তাদের সাথে যদি সেখানে জয়েন করতে পারেন, তাদের আন্ডারও আপনি কাজ করতে পারবেন, সেখান থেকেও আপনি টাকা পাবেন। মূল কথা হচ্ছে, আপনাকে যদি ঘন্টায় দেখা যায় যে আপনার ঘন্টায় যদি 25 ইউরো পে করে বা 30 ইউরো পে করে বা 22 ইউরো পে করে, আপনি দেখুন যে আপনি ঘন্টায় কাজ করলে আপনার ট্যাক্স যতই কেটে নিক না কেন আপনার টাকা তো আসতেছে। তা দেখা যায় যে যারা পরিশ্রমী, আমাদের বাংলাদেশে মানুষ সকাল 7টায় ডিউটিতে যায় আর রাত্রে বাসায় আসে, মানে সারাদিনই কাজ করে। এখানে কিন্তু সারাদিন না, ওই ডিউটিটা যদি কষ্ট করে যদি তারা এই সমস্ত দেশে করতে পারে, তাহলে কত টাকা ইনকাম করা যায়, অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সবাই কিন্তু পারে না। অনেকে চিন্তা করে আসছে একটু ঘুরবো, এদিকে যাবো ওদিকে যাবো, এই 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করবো, সপ্তাহে 4 দিন ডিউটি করবো, এত টাকার দরকার নেই। তাদের যে বেতন সেটার সাথে, আর যারা হার্ড ওয়ার্কিং করবে, যারা বেশি ঘন্টা কাজ করবে, তাদের বেতন কিন্তু হবে না। কারণ এটা আমার বলার উদ্দেশ্যই হচ্ছে, অনেকের কমেন্টে এরকমটা দেখা যায় যে ওখানে আসলে ইনকাম কত, খরচ কত। খরচ হচ্ছে আপনার নিজের উপরে। আপনি যদি এখন কাজ করি যদি গাড়ি নিয়ে যদি একটা পার্টিতে যান, এটা যদি আপনি এক্সট্রা খরচ করেন, সেটা তো মানে এটা তো আপনার উপরে। আপনি আজকে ইনকাম করলেন 20,000 টাকা, আপনি 20,000 টাকায় খরচ করলেন, আপনার 1 টাকাও থাকলো না, কোনো মানে হয় না। তো আমাদের দেশে যারা যায় তারা কিন্তু সবাই টাকা সেভ করার চেষ্টা করে, তারা চিন্তা করে ওই বাসা ভাড়াটাই নরওয়েতে একটু বেশি টাকা চায়। এছাড়া কিন্তু আপনি খরচ না করতে চাইলে অত টাকা আপনার খরচ হবে না। এটা গেল স্টুডেন্ট হয়ে এবং জব বিষয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই অপশনটা থাকে, মানে আমি যেটা বললাম আর কি। আপনি স্টুডেন্ট থাকবেন, আপনি পড়াশোনা ঠিকই আপনার চালিয়ে যেতে হবে। আপনারা মনে করুন আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে, আপনি কলেজে গেলেন, কলেজ আপনার কত ঘন্টা, আপনার সপ্তাহে 2 দিন তো কলেজ আপনার বন্ধ থাকবে, তারপরেও আপনি চেষ্টা করলে 1 দিন 2 দিন কলেজ না গিয়েও আপনি পারবেন। যদি তারপরে বাসায় এসে যদি আপনি অন্য স্টুডেন্টদের থেকে যদি আপনি ইনফরমেশন নিয়ে ওই পড়াশোনা বাসায় বসে করেন, এভাবেও হয়। অনেকে বেশি কাজ করার জন্য 5 দিন কলেজ করতেও পারে না, কেন 3 দিন করে 4 দিন করে। এবং কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে কোন জায়গায় আপনি কাজটা ধরতে পারেন, ওইরকমভাবে আপনাকে কাজ খুঁজতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, 12 মাসের ভিতরে দেখা যায় কয়েক মাসই আপনার কলেজ বন্ধ থাকে, ওই মাসগুলি কিন্তু আপনি ফুল ডিউটি করতে পারবেন। এক্ষেত্রে স্টুডেন্টদের অনেক ভালো থাকে অপশন। আর স্টুডেন্ট যারা, তারা কিন্তু
এইভাবে একটা জায়গায় কাজ করে তাদের মন জয় করতে পারলে সেখান থেকে কিন্তু পার্মানেন্টলি জব পেয়ে যায়। আর পার্মানেন্টলি জব হয়ে গেলে কিন্তু সেখানে আপনার থাকা এবং সেখানে রেসিডেন্ট পারমিট পাওয়া সব কিছু কিন্তু আপনার হয়ে যাবে। প্রথম অবস্থায় কিন্তু আপনি রেসিডেন্ট পারমিট পাবেন না, কোনো স্টুডেন্ট কার্ড পাবেন। ওই কার্ডে আপনাদের একটা কাজের অপশন থাকে, এক্সট্রাভাবে থাকে। পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে তাদের স্টেপগুলো পূরণ করতে হবে, স্টেপ বাই স্টেপ, তখন আপনি সব আপনার হবে। তো এই তো এখন আমরা যদি বলি ট্যাক্স কেটে নিয়ে যায়, তাহলে এটা বললে তো হবে না। ট্যাক্স তো আপনাকে আপনার ইউরোপের সব দেশই আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে যাবে। জার্মানিতেও কিন্তু দেখা যায় যে আপনি 2000 ইউরো যদি আপনি বেতন পান, মনে করেন যে 2000 ইউরো আপনি বেতন পাইলেন, আপনার কাছ থেকে 700 ইউরো আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নিয়ে যাবে। তাহলে আপনার 2000 থাকে আপনার 1300 টাকা। তাহলে এখানেও তো আপনার দেখা যায় যে 43%, 40% ট্যাক্স আপনার কাছ থেকে কেটে নিয়ে যায়। কিন্তু মানুষরা কী করে এত ট্যাক্স, তারা ওই যে যে জায়গায় আপনি কাজ করবেন সেই মালিকই এটা স্যাক্রিফাইস করে ট্যাক্সটা কমিয়ে দিয়ে অপশনটা সিস্টেম করে, মানে আপনাকে অন্য সিস্টেমে তারা কন্ট্রাক্ট করে সিস্টেম করে আপনি যাতে আপনার বেতনটা বেশি পান, এটা সিস্টেমে তারা পাওয়াই দেয়। কিন্তু ওই যে 43% বা 40% বা নরওয়ে 50% যে ট্যাক্স, ওটা কিন্তু অফিসিয়ালি ট্যাক্স। এটা কিন্তু আমরা যারা মানে হার্ডওয়ার্কিং যারা করি, যারা নর্মাল যারা জব করি, এটা কিন্তু তাদের বেলায় না। নরওয়েতে দেখা যায় অনেক অফিসিয়ালি জব করে, কেউ ব্যাংকে জব করে, কেউ আর্টিকে, মানে তাদের তো স্যালারি অনেক টাকা, তাদের কাছ থেকে ট্যাক্স প্রচুর পরিমাণ চলে যায়, ওই অনুসারেই ট্যাক্সটা আসে। কিন্তু একটা কোম্পানি, একটা রেস্টুরেন্ট মালিক তারাও বুঝতে পারে যে একটা লোক এত ঘন্টা কাজ করে, এত ঘন্টা ট্যাক্স দিয়ে দেয় সরকারকে, তাহলে এই বেতন পাবে কি? এক্ষেত্রে কিন্তু তাদের লোকের দরকার, এবং বেতন কম হলে কিন্তু মানুষ কাজও করতে চায় না। বিষয়টা আপনারা মনে হয় বুঝতে পারছেন। ট্যাক্স যতই নেক না কেন নরওয়েতে তারপরও অনেক টাকা স্যালারি, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি পিছনের ভিডিওতে। আর একটা বিষয় হচ্ছে, নরওয়ে কিন্তু টাকার মান কিন্তু দেখতে গেলে যে অনেক কম। যেমন আপনি দেখবেন যে জার্মানিতে বা ইটালিতে ইউরো চলে, নরওয়েতে কিন্তু ইউরো চলে না, সেখানে কিন্তু ক্রোন চলে, মানে তারা টাকাকে ক্রোন বলে। এখন এখানে কিন্তু 1 ইউরো বাংলাদেশে কিন্তু হয়ে যায় 135 টাকা, সরি, এখানে 1 ইউরো বাংলাদেশে 135 টাকা হয়ে যায়। নরওয়ের কিন্তু ওই 1 ক্রোনই কিন্তু বাংলাদেশে দেখা যায় 10 টাকা, তারপরে সামথিং কিছু হয়। কিন্তু জাপানে দেখবেন যে জাপানের 1 টাকা, মানে জাপানের চেয়ে বাংলাদেশের টাকার মান অনেক বেশি। তারপরে জাপান কেন এত উন্নত, এত ধনী কেন, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেকে আমরা ভাবি যে নরওয়ের টাকার মান বাংলাদেশের টাকার চেয়ে, মানে ইউরোপের জার্মান, ফ্রান্স, ইটালি এর থেকে কম বিদায় মনে হয় যে ওখানে অনেকটাই, তা না, না, অনেক ধনী দেশ। এছাড়াও আরও ক্যাটাগরি রয়েছে, আপনারা দেখবেন সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত দেশেও অনেক বেতন আছে, হাই কোয়ালিটি বেতন আছে, এর জন্য অনেক প্রসেসিংও আছে। এবং নরওয়েতে বিষয় নিয়ে কথা, তো এই জন্য আজকে নরওয়ে স্টুডেন্ট ভিসা আপনাদেরকে যতটুকু ধারণা দিলাম, আপনারা মনে হয় যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ধারণা আসবে, আপনারা একটু বুঝতে পারবেন যে এইভাবে করে যারা ভালো কোয়ালিটি ভাইরা আছেন বাংলাদেশে, তারা কিন্তু এভাবে করে প্রসেসিং করে আপনারা কিন্তু নরওয়েতে স্টুডেন্ট ভিসা এভাবে আসতে পারেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জব ভিসা কীভাবে আসা যায়, এবং জব ভিসার ভিতরেও অনেক ক্যাটাগরি আছে, কীভাবে কীরকম কী করতে হবে, এ নিয়ে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটির, এবং সবাই দেখবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।